অনেক অনেক কাল আগের কথা। কৈলাস নামে এক তাঁতি ছিল। তার ছিল অনেক বড় তাঁতের ব্যবসা। তার তৈরি করা নকশাগুলো ছিল অনেক সুন্দর আর দামি। কৈলাসের একমাত্র মেয়ে ছিল পদ্মাবতী। সেও খুব ভালো নকশা করতে পারত। দেখেছিস মা, এই যে অদ্ভুত সুন্দর লাল নকশি শাড়িটা দেখতে পাচ্ছিস, এই শাড়ির সব থেকে প্রাচীন নকশা। এই নকশাটা আমি অনেক যত্ন করে তৈরি করেছি। নকশাটা খুব সাবধানে তোর কাছে রাখবি। আমার মৃত্যুর পর এই নকশা দিয়ে তুই শাড়ি বানাবি। খবরদার, এই নকশার কথা যেন কেউ জানতে না পারে। মনে রাখিস, এই নকশাটা অনেক মূল্যবান। আমি জানি বাবা, আমাকে আর কিছু বুঝিয়ে বলতে হবে না। এই নকশার পেছনে তুমি কতটা পরিশ্রম করেছো তা আমি নিজের চোখে দেখেছি। আমাদের সংসারে কত অভাব অনটন গিয়েছে, তারপরে তুমি এই নকশাটা কোথাও বিক্রি করনি। এই নকশাটা আমাদের ঘরের ঐতিহ্য। ঐতিহ্য না ছাই, ঘরে ভাত না থাকলে এই ঐতিহ্য দিয়ে কি ধুয়ে পানি খাবো? তোর বাবাকে আমি গতকালও বলেছি কোনো একজন ভালো বণিকের কাছে এই নকশাটা বিক্রি করে দিতে। তাহলে আমাদের সংসারের অনেক সমস্যা দূর হয়ে যাবে। আমরা ভালো একটা বাড়িতে থাকতে পারবো, ভালো খাবার খেতে পারবো। কখনো না, এই নকশা আমি মরে গেলেও বিক্রি করব না। আমার বয়স যখন 10 বছর, তখন আমার বাবা এই নকশার ডিজাইনটা আমার হাতে দিয়েছিলেন। এরপর থেকে আমি বুকে আগলে রেখেছি। আজকে 25 বছর ধরে তাঁতের ব্যবসা করছি, কিন্তু এই নকশাটা আমি কোথাও বিক্রি করিনি। আর খবরদার বলছি, তুমি কখনোই এই নকশাটি বিক্রি করার কথা মুখতেও আনবে না। আমিও তো এখন বড় হয়েছি বাবা, এখন থেকে তোমার সাথে এই তাঁতের শাড়ির নকশা আমিও করব। আমি তোমাকে মনে প্রাণে সাহায্য করব, আর এইভাবেই আমরা অনেকগুলো শাড়ি তৈরি করে বিক্রি করব। তুমি কোনো চিন্তা করো না বাবা। এখন আমি সুতাগুলো শুকাতে দিয়ে আসি, তা না হলে তো রাতে কাপড় বুনতে পারবো না। এরপর পদ্মাবতী তার সুখ পাখিকে নিয়ে জঙ্গলে গেল সুতাগুলো শুকানোর জন্য। কৈলাসের এই লাল নকশার কথা পুরো রাজ্য জুড়ে ছড়ানো ছিল। অনেক বণিক এই নকশাটা কিনতে চাইতো, কিন্তু কৈলাস তা বিক্রি করত না। একদিন ওই রাজ্যের এক বণিক, নাম ছিল কৃষ্ণ, সে তার মা বিমলার সাথে ষড়যন্ত্র করছিল। শোনো কৃষ্ণ, ওই নকশাটা যদি একবার কোনোভাবে হাত করতে পারিস, তাহলে আমাদের ব্যবসা নিয়ে আর চিন্তা করতে হবে না। আমাদের শাড়ির ব্যবসা আরো অনেক ছড়িয়ে যাবে, আমরা অনেক টাকা রোজগার করতে পারবো। আমি কৈলাসের কাছ থেকে এই নকশা আনার অনেক চেষ্টা করেছি মা, তুমি তো ভালো করেই জানো। কিন্তু কৈলাস তো সেই নকশাটা কোনোভাবেই বিক্রি করবে না। ওই যে কথায় বলে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। যেইভাবেই হোক, ছলে বলে কৌশলে ওই নকশাটা আমাদের হাত করতে হবে। আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি, তুই একজন কাজের লোকের বেশ ধরে ওখানে কাজ করতে যাবি, তারপর সুযোগ বুঝে ওই নকশাটা নিয়ে আসবি। এটা তো চুরি করা হবে, এ কাজ আমি করতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো মা। তাছাড়া কৈলাস ওই নকশাটি অনেক যত্ন করে পরিশ্রম করে তৈরি করেছে, সেটা চুরি করাটা মোটেও ঠিক হবে না। ব্যবসা করতে গেলে এত ভালো মন্দ বিচার না করলেও হবি। তোকে আমি যা বলেছি তুই ভালো করে কর। তুই কালকে একজন কাজের লোকের বেশ ধরে ওই বাড়িতে যাবি, আর কৈলাসের ওইখানে কাজ করা শুরু করবি। তারপর সুযোগ বুঝে ওই নকশাটা চুরি করে নিয়ে আসবি। আমি কেন মা, তুমি কেন আমাকে দিয়ে এই কাজটি করাতে চাচ্ছ? আমাদের বাড়িতে তো অনেক কাজের লোক আছে যারা আমাদের সঙ্গে তাঁতের ব্যবসার কাজ করে। তুমি তাদের মধ্যে কাউকে পাঠাও, সে বরং এই নকশাটা নিয়ে আসুক। আমি আর কোনো ঝুঁকি নিতে পারবো না। আমি তোকে দিয়ে এই কাজটা করাতে চাই। তুই যা, তুই গিয়ে ওই নকশাটা নিয়ে আয়। পরের দিন কৃষ্ণ একজন গরিব মানুষের অভিনয় করল এবং ছদ্মবেশে কৈলাসের ওখানে কাজ করতে গেল। এইদিকে কৃষ্ণ যখন তার মায়ের সাথে ষড়যন্ত্র করছিল, অপরদিকে পদ্মাবতী তার সুখ পাখিকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। কি রে, তোমার মন আজকে এত খারাপ কেন? আজকে এত চুপচাপ করে বসে আছো যে? তোমার মন তো কখনো খারাপ থাকে না। কি হয়েছে আমাকে বলো, আমি তো তোমার সখী। আমার মন অনেক খারাপ সুখ পাখি। আমার বাবার বয়স হয়েছে। আমার বাবা যদি মারা যায়, তাহলে আমাদের এই তাঁতের শাড়ির ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। আমি যদি ছেলে হয়ে জন্ম নিতাম, তাহলে আমার বাবাকে কত সাহায্য করতে পারতাম। মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে আমি এখন কিছুই করতে পারছি না। তুমি তো মেয়ে মানুষ, তোমাকে একদিন স্বামীর ঘরে চলে যেতে হবে। স্বামীর ঘরে গিয়ে তুমি সংসার করবে। তুমি চাইলেও তোমার বাপের ব্যবসার দেখাশোনা করতে পারবে না। না সুখ পাখি,
এই কথা বলো না। আমার বাবার ব্যবসা দেখাশোনা আমিই করব। আমি কখনোই বিয়ে করব না। আমার বাবা মা আমাকে কত কষ্ট করে বড় করেছে, আমি তাদেরকে সাহায্য করতে চাই। তারা যেন বুড়ো বয়সে কখনো একা না হয়ে যায়, সেটা আমি অবশ্যই দেখব। তা বললে কি হয়? তোমাকে নেয়ার জন্য তো রাজপুত্র আসছে গো। সেই রাজপুত্র ঘোড়ার পিঠে চড়ে তোমাকে দূর দেশে নিয়ে যাবে। ভালো হচ্ছে না কিন্তু সুখ পাখি, এইবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি। আমার সাথে একটুও মজা করবে না। আমাকে নেয়ার জন্য আবার কে আসবে? হ্যাঁ, কি ভুলভাল বকছো তুমি? সময় হলে জানতে পারবে তোমাকে নেয়ার জন্য কে আসছে। তবে তুমি একটা কথা জেনে রাখো, কাউকে ভালোবাসার আগে তাকে ভালো করে জেনে বুঝে তারপর মন দিও গো। তা না হলে তোমার মন ভেঙে যাবে, তুমি অনেক কষ্ট পাবে। হয়েছে হয়েছে, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। ভালোবাসা এতই বুঝতে হবে না। চলো যাই, বাড়ি ফিরে যাই, গিয়ে তোমাকে ধান খেতে দেব। পদ্মাবতী সুখ পাখিকে নিয়ে বাড়ি ফিরল। আর তখনই দেখতে পেল একজন লোক বাড়ির উঠানে বসে আছে। সে ছিল ছদ্মবেশধারী বণিক কৃষ্ণ। কেউ কি বাড়িতে আছেন? আমি একজন দরিদ্র অসহায় মানুষ, একটা কাজের জন্য এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবেন। কিন্তু আমি তোমাকে কি কাজ দেব বলো? আমার দিনই তো চলে না। অনেক কষ্ট করে যে কয়টা শাড়ি বুনি তা দিয়ে কোনো রকম সংসার চালাই। তোমাকে বেতন দেওয়ার মতো সামর্থ্য তো আমার নেই। তবে তুমি আমার এখানে দুবেলা খেতে পারবে। হ্যাঁ, তাতেই হবে। আমি শুধুমাত্র পেটে ভাতে আপনার এখানে কাজ করতে চাই। দয়া করে আমাকে একটা থাকার সুযোগ করে দিন। পৃথিবীতে আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার বাবা মা খুব ছোটবেলাতেই মারা গিয়েছে। ছেলেটা কি অসহায়, তাকে তুমি থাকার ব্যবস্থা করে দাও। মনে হয় আমাদের তাঁতের কাজে ছোটখাটো কাজ করে আমাদের সাহায্য করতে পারবে। এরপর কৃষ্ণ কৈলাসের এখানে কাজ করতে লাগলো। অল্প কয়েকদিনের মাঝে সে অনেক বেশি আস্থাভাজন হয়ে উঠল। কৃষ্ণ পদ্মাবতীর সাথে একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলো। পদ্মাবতী মনে মনে কৃষ্ণকে অনেক পছন্দ করত। পদ্মাবতী, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি কিন্তু যাওয়ার সময় তোমাকে সাথে করে নিয়েই যাব। আমি আমার বাড়িতে একা ফিরবো না। আমি আমার মাকে বলে এসেছি, আমার মনের মানুষকে আমি আমার সাথে করেই নিয়ে আসব। কি যে বলো তুমি! এখনো আমাদের ভালোবাসার কথা বাবা মা জানে না, আর কিভাবে আমি তোমার সাথে চলে যাব বলো? সমস্যা নেই, আমি তোমার বাবার সাথে যত তাড়াতাড়ি সম্ভব কথা বলবো, আর তোমাকে বিয়ে করে এখান থেকে নিয়ে চলে যাব। তোমাকে এখানে আমি যে শাড়ির ব্যবসা শিখেছি সেটা দিয়ে আমি বাড়িতে ফিরে একটা নতুন ব্যবসা শুরু করব। কৃষ্ণ একদিন কৈলাসের কাছে পদ্মাবতীকে বিয়ে করার কথা বলল। কৈলাস তাতে রাজি হয়ে গেল, কারণ কৃষ্ণ ছিল অনেক ভালো একজন মানুষ, আর সে পদ্মাবতীকে অনেক পছন্দ করত। শোনো শোনো কৃষ্ণ, তোমাকে এই অল্প কয়েকদিনেই আমি যতটুকু জেনেছি আমার কাছে তোমাকে ভালোই মনে হয়েছে, আর তাই আমি আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি। আর তার সাথে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এটাই ছিল সেই লাল নকশা যা অনেক বণিক আমার কাছ থেকে কিনতে চেয়েছে, কিন্তু আমি এই নকশাটা কখনো বিক্রিই করিনি। আর তাই আজকের বিয়ের উপহার হিসেবে আমি আমার মেয়ের জন্য এই নকশাটা তোমার হাতে তুলে দিলাম। এই নকশা দিয়ে তুমি সুন্দর সুন্দর শাড়ি তৈরি করতে পারবে। এতে তোমার অনেক উন্নতি হবে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, এই লাল নকশাটা আমি আমার কাছেই আগলে রাখব। আমি আপনার মেয়ে আর এই লাল নকশা দুটোকেই যত্ন করে রাখব। মনে মনে অনেক খুশি হলো, কারণ সে ছদ্মবেশ ধরে যে উদ্দেশ্যে এই বাড়িতে এসেছিল তা এখন পূরণ হয়েছে। আর তাই সে পদ্মাবতীকে বিয়ে করে নৌকা দিয়ে যেতে লাগলো। কি ব্যাপার সুখ পাখি, তুমি এত চুপচাপ হয়ে আছো যে? আজ তো তুমি আমার সাথে একটা কথাও বলছো না। কি হয়েছে তোমার? মন খারাপ? আজ আমার বিয়ে, তোমার তো আজকের দিনে অনেক খুশি হওয়ার কথা। অনেক বড় ক্ষতি হয়েছে গো পদ্মাবতী, তোমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমি আগে বুঝতে পারিনি। তুমি যে কৃষ্ণকে দেখেছ, ও আসলে কোনো দরিদ্র মানুষ নয়, ও অনেক বড় একজন বণিক। সে ছদ্মবেশ ধরে এই নকশার জন্য ও তোমাদের বাড়িতে এসেছিল আর তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। শুধুমাত্র এই লাল নকশাটার জন্যই আর আজকে সেই নকশাটা হাতে পেয়ে গেছে। কি বলছো সুখ পাখি? আমি এইভাবে ঠকে গেলাম? হে ঈশ্বর, এখন আমি আমার বাবা মাকে কি জবাব দেব? না, এ হতে পারে না।
আমাকে কৃষ্ণ এইভাবে ঠকাতে পারে না। যা হওয়ার তো হয়ে গেছে পদ্মাবতী, এখন কিভাবে এই নকশাটা উদ্ধার করা যায় সেটাই একবার চিন্তা করো। পাপ যখন আমি করেছি, এই পাপে প্রায়শ্চিত্ত আমিই করব। যেভাবে হোক সেই নকশাটা আমি উদ্ধার করব। দাঁড়াও, যখন কৃষ্ণ রাতের বেলা ঘুমিয়ে থাকবে সেই লাল নকশাটা আমি চুরি করব। এইদিকে যখন কৃষ্ণ রাতের বেলা ঘুমিয়ে থাকলো, তখন পদ্মাবতী সেই লাল নকশা চুরি করে এনে সুখ পাখির কাছে দিয়ে দিল। শোনো সুখ পাখি, আমি তো আর বাবা মার কাছে এই মুখ নিয়ে ফিরে যেতে পারবো না। তুমি বরং এই নকশাটা তাদের কাছে নিয়ে যাও, আমি আমার ব্যবস্থা নিজেই করব। ঠিক আছে পদ্মাবতী, তুমি ভালো থেকো। আমি এই নকশাটা যত দ্রুত সম্ভব তোমার বাবা মার কাছে পৌঁছে দিচ্ছি। তাদের এতদিনের পরিশ্রম আমি বৃথা যেতে দিব না। এরপর সুখ পাখি উড়ে চলে গেল পদ্মাবতীর বাবা মার কাছে। এইদিকে পদ্মাবতী আর কোনো উপায় না পেয়ে সেই নদীর জলে ছাপিয়ে নিজের জীবন দিয়ে দিল। কৃষ্ণের এই প্রতারণা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। আর এইভাবেই লাল নকশার কাহিনীটি শেষ হলো।